মধ্যবিত্ত আর গরিবরা তাদের ছেলেমেয়েদের এমন শিক্ষা দেয় যার ফলে তাদের ছেলেমেয়ের মধ্যেও তাদের মতোই মানসিকতা তৈরি হয়। অন্যদিকে যারা সত্যিকার ধনী তারা তাদের সন্তানদের মানসিকতা এমনভাবে গড়ে তোলে যাতে তাদের সন্তানরা তাদের বাবা মায়ের সম্পত্তি আরও বাড়াতে পারে। মধ্যবিত্ত ও গরিব মানসিকতা ছেড়ে নিজের মধ্যে ধনী হওয়ার মানসিকতা আনতে পারলে যে কারোর পক্ষে ধনী হওয়া সম্ভব। তাই ধনী হওয়ার আগে ধনী হওয়ার মানসিকতা অর্জন করা খুব জরুরি। আর কিভাবে গরিব বা মধ্যবিত্ত মানসিকতা দূর করে নিজের মধ্যে রিচ মেন্টালিটি বা ধনী হওয়ার মানসিকতা গড়ে তোলা সম্ভব, সেটাই লেখক রবার্ট কিওসাকি তার ইন্টারন্যাশনাল বেস্ট সেলার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি লেখক রবার্ট কিওসাকির নিজের জীবনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। পুরো বইটাতে রবার্ট কিওসাকি মূলত তার নিজের বাবা অর্থাৎ পুয়ার ড্যাড ও তার বন্ধু মাইকের বাবা অর্থাৎ রিচ ড্যাডের মানসিকতার তুলনা করেছেন। রবার্ট কিওসাকি ও তার বন্ধু মাইক যখন স্কুলে পড়তেন তখন দেখতেন তাদের সহপাঠীদের পোশাক আশাক, সাইকেল, গাড়ি সবই ধনীদের মতো। তাই তারা বুঝতে পেরেছিলেন ধনী হতে গেলে অনেক টাকা দরকার। রবার্ট তার নিজের বাবা অর্থাৎ পুয়ার ড্যাডকে জিজ্ঞাসা করেছিলেন কিভাবে টাকা বানানো যায়। রবার্টের বাবা কিওসাকি সিনিয়র এই কথা মাইকের বাবাকে জিজ্ঞাসা করতে বলেছিলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন যদিও মাইকের বাবা মানে রিচ ড্যাড তখনও অতটা বড়লোক হননি, কিন্তু তার কাজকর্মে বোঝা যাচ্ছিল তিনি একসময় সেরা ধনী হতে চলেছেন। তো মাইক ও রবার্ট মিলে মাইকের বাবার সাথে দেখা করে তাদের ধনী হওয়ার ইচ্ছার কথা জানায়। রিচ ড্যাড নিজের ছেলে মাইক ও ছেলের বেস্ট ফ্রেন্ড রবার্টকে শেখাতে শুরু করেন এবং তখন থেকে রবার্ট কিওসাকি তার বাবা মিস্টার কিওসাকি সিনিয়রের সাথে রিচ ড্যাডের পার্থক্যগুলো বুঝতে পারেন। সেই সাথে তিনি এটাও বুঝতে শুরু করেন যে ধনী মানুষ আর সাধারণ মানুষের কাজ ও চিন্তা করার ধরন অনেক আলাদা। রবার্ট কিওসাকির নিজের বাবা অর্থাৎ পুয়ার ড্যাড ও তার বন্ধু মাইকের বাবা অর্থাৎ রিচ ড্যাডের মধ্যে অনেক পার্থক্য ছিল। পুয়ার ড্যাড অর্থাৎ রবার্ট কিওসাকির নিজের বাবা ছিলেন একজন উচ্চশিক্ষিত ডক্টরেট ডিগ্রিধারী। গরিব বলতে যা বোঝায় পুয়ার ড্যাড সেই অর্থে গরিব ছিলেন না, তিনি একটা সরকারি চাকরি করতেন এবং তার মাসিক আয় যথেষ্ট ভালো ছিল। আর রিচ ড্যাড অর্থাৎ কিওসাকির বন্ধু মাইকের বাবা ছিলেন ক্লাস 8 পাস, কিন্তু তিনি মৃত্যুর আগে একজন বিলিয়নিয়ার হতে পেরেছিলেন এবং মৃত্যুর আগে তিনি নিজের ছেলে মাইক ও রবার্ট কিওসাকির মধ্যে ধনী হওয়ার মানসিকতা তৈরি করে যান। পুয়ার ড্যাড দারুণ শিক্ষিত ও সম্মানিত একজন মানুষ হলেও তিনি আসলে মধ্যবিত্ত চিন্তায় আটকে ছিলেন। আর তার এই মধ্যবিত্ত মানসিকতার কারণে তিনি নিজের উপার্জিত টাকা কাজে লাগিয়ে বড় কিছু করতে পারেননি। তার সারাটা জীবন টাকা নিয়ে টেনশন করেই কেটেছে। অন্যদিকে রিচ ড্যাড ছিলেন এমন একজন মানুষ যিনি নিজের মতো করে চিন্তা করতে পারতেন, তিনি ঝুঁকি নিতে ভয় পেতেন না। রিচ ড্যাড যখন রবার্টকে শিক্ষা দেওয়া শুরু করেন তিনি কিন্তু তখন ধনী ছিলেন না, একটা ভাঙাচোরা বাড়িতে স্ত্রী আর ছেলেকে নিয়ে থাকতেন। তখন তিনি কেবল তার কাজ শুরু করেছিলেন। এই কারণে রবার্ট ও মাইক রিচ ড্যাডের ধনী হওয়ার পুরো প্রক্রিয়া চোখের সামনে দেখেছিলেন। সেই সাথে রিচ ড্যাড প্রায়ই রবার্ট ও মাইককে ধনী হওয়ার বিষয়ে লেকচার দিতেন। তিনি বলতেন স্কুল কলেজের শিক্ষা অবশ্যই দরকার আছে, এই শিক্ষা মানুষের চিন্তাভাবনাকে শক্তিশালী করে, কিন্তু এর সাথে ফাইন্যান্সিয়াল শিক্ষাও দরকার। সত্যিকার ফাইন্যান্সিয়াল নলেজ না থাকলে একজন মানুষ সারা জীবন অন্যের চাকর হয়ে কাটাবে। তার জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়েও অন্য মানুষ ধনী হবে, কিন্তু সে নিজে ধনী হতে পারবে না। রিচ ড্যাডের মতো পুয়ার ড্যাডও রবার্ট কিওসাকিকে জীবনে বড় হওয়ার বিষয়ে লেকচার দিতেন। সেই লেকচারগুলো ছিল ভালো শিক্ষা অর্জন করে একটা নিরাপদ চাকরি পাওয়ার বিষয়ে। পুয়ার ড্যাড ছেলের সাথে টাকা পয়সা বিষয়ে আলোচনা করতে চাইতেন না। অন্যদিকে রিচ ড্যাড ছোটবেলা থেকেই সন্তানদের টাকা পয়সার বিষয়ে সচেতন করার পক্ষে ছিলেন। আসলে পুয়ার ড্যাডের এই চরিত্রটা সেই সব কোটি কোটি বাবার চরিত্র যারা নিজের সন্তানকে ভালো মতো পড়াশোনা করে একটা ভালো চাকরি করতে উৎসাহ দেন। পুয়ার ড্যাড চাইতেন রবার্ট কিওসাকি যেন ভালো মতো পড়াশোনা শেষ করে একটা ভালো কোম্পানিতে বা সরকারের হয়ে কাজ করেন। আর তাই রবার্ট কিওসাকি যখন একটা ভালো কোম্পানির মোটা বেতনের চাকরি ছেড়ে ব্যবসায় নামলেন তখন পুয়ার ড্যাড খুবই হতাশ হয়েছিলেন। পুয়ার ড্যাড শিক্ষাকে দেখতেন সফল হওয়ার টিকিট হিসাবে। তিনি সবসময় বলতেন টাকার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, টাকা কোনো জরুরি জিনিস নয়। তিনি আরও বলতেন পৃথিবীর সব খারাপের মূলে আছে টাকা। কিন্তু সত্যি কথা বলতে তিনি সারাটা জীবন টাকার জন্যই কষ্ট করেছেন, কোনোদিনই যথেষ্ট টাকা হাতে রাখতে পারেননি। পুয়ার ড্যাড রবার্টকে কোনো কিছু দিতে না পারলে বলতেন আমার পক্ষে এটা দেওয়া সম্ভব না। অন্যদিকে রিচ ড্যাড ছিলেন আশাবাদী ও সাহসী একজন মানুষ। রিচ ড্যাড বিশ্বাস করতেন যদি একজন মানুষ চাকরিও করে তবুও সে যেন নিজের জন্যই কাজ করে, তাহলে সে উন্নতি করতে পারবে। চাকরিকে শুধু টাকা কামানোর উপায় হিসাবে না দেখে কাজ শেখার জায়গা হিসাবে দেখতে হবে, তাহলেই সত্যিকার কাজ শেখা যাবে এবং পরে সেই দক্ষতা নিজের কাজে লাগানো যাবে। দামি কোনো কিছু দরকার হলে নিজেকে বলা যাবে না যে আমি এটা কিনতে পারবো না,
তার বদলে নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কিনতে হলে আমাকে কি করতে হবে। তিনি বলতেন, ধনী হতে হলে প্রথমেই সাহসী আর আশাবাদী হতে হবে। সবসময় লক্ষ্য থাকবে টাকার জন্য যেন অন্য কোনো মানুষের ওপর নির্ভর করতে না হয়। নিজেকে এমনভাবে গড়তে হবে যেন টাকার জন্য মানুষ তোমার ওপর নির্ভর করে। নিজের পকেটে অল্প টাকা ভরে অন্যের পকেটে অনেক টাকা ভরার বদলে অন্যের পকেটে অল্প টাকা দিয়ে নিজের পকেটে বেশি টাকা রাখার চেষ্টা করতে হবে। রিচ ড্যাডের মতে গরিবরা সারা জীবন গরিব থেকে যাওয়ার একটা বড় কারণ হলো তারা সবসময় টাকার জন্য অন্যের ওপর নির্ভর করে। তারা বিশ্বাস করে ধনীর টাকায় তাদের অধিকার আছে এবং যাদের বেশি টাকা তাদের উচিত সেই টাকা থেকে গরিবদের সাহায্য করা। যদিও এটা ধনীদের দায়িত্ব, কিন্তু এই চিন্তার কারণে গরিবরা নিজের চেষ্টায় ধনী হওয়ার কথা ভাবে না, তাই কাজও করে না, ধনীও হয় না। তাই রিচ ড্যাড বলতেন, টাকার অভাবই হলো পৃথিবীর সব খারাপের মূল। তবে লেখক রবার্ট কিওসাকি 9 বছর বয়সে বুঝতে পারেন তার নিজের বাবার চেয়ে রিচ ড্যাডের কথাগুলো অনেক বেশি সঠিক। আর রিচ ড্যাড রবার্ট কিওসাকিকে যা কিছু শিখিয়েছিলেন সেগুলোই এই বইয়ে বর্ণনা করা হয়েছে। তাই আজকের এই ভিডিওতে রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের এমন 7টি লেসন্স আলোচনা করব যেগুলো আপনার মধ্যে রিচ মেন্টালিটি বা ধনী হওয়ার মানসিকতা তৈরি করতে হেল্প করবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, ধনীরা টাকার জন্য কাজ করে না। সালাম ও নমস্কার আপনাদের সকলকে। আমি অনলাইন ট্রেডিং এর মাধ্যমে টাকা রোজগার করি। এক্সপার্ট অপশন কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। রবার্ট কিওসাকি ও তার বন্ধু মাইককে রিচ ড্যাড তার সুপার শপে কাজ করতে দেন। তাদের পেমেন্ট ছিল খুবই কম। কয়েকদিন কাজ করার পর রবার্ট ও মাইক বুঝতে পারে তাদের খাটনির তুলনায় রিচ ড্যাড খুবই কম টাকা দিচ্ছেন। এটা নিয়ে তাদের বেশ মন খারাপ হয় এবং তারা রিচ ড্যাডকে বিষয়টা জানায়। কিন্তু রবার্ট কিওসাকি ও মাইক আসলে বুঝতে পারেননি যে তাদের একটা মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য রিচ ড্যাড এমনটা করেছিলেন। রিচ ড্যাড তাদের দুজনকে দুটো অফার দেন, হয় তারা $10 প্রতি ঘন্টায় চাকরি করবে, আর না হয় রিচ ড্যাডের জন্য ফ্রিতে কাজ করবে। তবে তিনি তাদের সতর্ক করে দেন যে এখন যদি $10 প্রতি ঘন্টায় তারা কাজ করে তবে তারা সারা জীবন অন্যের জন্য খাটবে, আর যদি তারা নিজেদের মানসিকতায় পরিবর্তন আনতে পারে তবে তারা একদিন বহু লোককে খাটাতে পারবে। 9 বছরের দুটো ছেলের কাছে সেই সময় $10 মানে বিশাল ব্যাপার। কিন্তু রবার্ট ও মাইক রিচ ড্যাডের শিক্ষাটা বুঝতে পারে এবং ফ্রিতে কাজ করার সিদ্ধান্ত নেয়। পরে রিচ ড্যাড তাদের বোঝান যে মানুষ দুইভাবে বাঁচতে পারে, 1, জীবন যেভাবে যেদিকে নিয়ে যাবে সেদিকে চলা, আর 2, নিজের পথ নিজে তৈরি করা। জীবন সবসময় মানুষকে নিয়ে খেলবে, কিন্তু কিছু মানুষ জীবনের এই খেলাটা বোঝার চেষ্টা করে এবং নিজেকে কোন দিকে নিয়ে যাবে সেই সিদ্ধান্ত নিজেই নেয়। গরিব ও মধ্যবিত্তরা কাজ করে লোভ আর ভয় থেকে, অন্যদিকে ধনীরা লোভ আর ভয়কে জয় করে অনেক দূরের চিন্তা করতে পারে। একটা ভালো বেতনের চাকরি হলেই গরিব আর মধ্যবিত্তরা খুব খুশি হয়, কিন্তু ভবিষ্যতে ধনী হওয়া যার স্বপ্ন সে এতটা খুশি হয় না। যার মধ্যে ধনী হওয়ার গুণ আছে সে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়। একটা কাজ করার ফলে দীর্ঘমেয়াদে তার জীবনে কি প্রভাব পড়বে সেটা সে ভেবে দেখে। যে লোকটা গরিব আর মধ্যবিত্ত হয়ে জীবন কাটাবে সে বেশিরভাগ সময়ে নিরাপত্তা খুঁজবে, অন্যদিকে যে লোকটা ধনী হয়ে জীবন কাটাবে সে সবসময় সঠিক সুযোগ খুঁজবে। বড় কোনো সুযোগ সামনে আসলে গরিব আর মধ্যবিত্তরা ঝুঁকি নেওয়ার ভয়ে পিছিয়ে যায়, কিন্তু ধনীরা বা ভবিষ্যতে যারা ধনী হবে সেই মানুষরা সুযোগকে কাজে লাগায়। গরিব আর মধ্যবিত্তরা তাদের নিরাপত্তা নিয়ে ব্যস্ত থাকার কারণে সামনে থাকা সুযোগকে অনেক সময় দেখতে পায় না, কিন্তু যার মধ্যে ধনী হওয়ার মানসিকতা আছে সে সবসময় চেষ্টা করে কিভাবে টাকার জন্য অন্যের ওপর নির্ভর করা বন্ধ করা যায়। সে সবসময় ইনভেস্টমেন্টের সুযোগ খোঁজে যাতে টাকা তার জন্য কাজ করে, তাকে টাকার জন্য কাজ করতে না হয়। যে মানুষটা সত্যিই ধনী হতে চায় সে সবসময় সুযোগ খোঁজে এমন কিছু করার যেটা তার ঘুমের মধ্যেও তার জন্য টাকা আয় করবে, আর এটাকেই বলে প্যাসিভ ইনকাম। লেখক বইয়ে বহুবার এই প্যাসিভ ইনকাম শব্দটা ব্যবহার করেছেন। লেখক মনে করেন একজন মানুষের মানসিকতায় যদি হয় একটা ভালো চাকরি করে সচ্ছল জীবনযাপন করা এবং চাকরির শেষে একটা ভালো পেনশন পাওয়া, তাহলে সে কখনোই সত্যিকার অর্থে ধনী হতে পারবে না। টাকা যদি আপনার জন্য কাজ না করে, অর্থাৎ টাকা দিয়ে যদি টাকা আয় না হয়, তবে আপনার যতই জমানো টাকা থাক বা ভালো চাকরি থাক, আর্থিক নিরাপত্তার ভয় সবসময় আপনার ঘুম নষ্ট করবে। তাই টাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল থাকার মানসিকতা থেকে বেরিয়ে আসুন। নিজের মধ্যে এমন একটা মানসিকতা গড়ে তুলতে হবে যাতে আপনার মন সবসময় এমন ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজবে যেটার ফলে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আপনার জন্য আরও বেশি টাকা উপার্জন করতে পারবে। নেক্সট লেসন নাম্বার 2, ফাইন্যান্সিয়াল লিটারেসি কেন জরুরি। মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের সামনে টাকা পয়সা নিয়ে আলোচনা করা হয় না, এমনকি তারা টাকা পয়সার বিষয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন করলে তাদের বলা হয়
তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি তোমার কাজ করো। আর দরিদ্র পরিবারের ছেলেমেয়ের সামনে শুধু টাকা পয়সার অভাব নিয়েই কথা হয়, গঠনমূলক কথা বলা হয় না। কিন্তু বাবা মায়ের এইসব আচরণের কারণে ছেলেমেয়েরা বাস্তব জীবনে গিয়ে অনেক বিপদে পড়ে। সেই সব ছেলেমেয়েরাই মা বাবার টাকা নষ্ট করে উড়িয়ে দেয়, যারা টাকার মর্ম বোঝে না। আর টাকা পয়সার গুরুত্ব না বোঝার জন্য তাদের বাবা মারাই দায়ী। বাবা মা বা স্কুল টাকা পয়সার বিষয়ে তাদের কিছুই শেখায় না, তাই তারা টাকা পয়সার গুরুত্ব বোঝে না, টাকা পয়সা কিভাবে ম্যানেজ করতে হয় সেটাও বোঝে না। আর এই কারণে তারা সারাটা জীবন টাকা পয়সা নিয়ে ঝামেলায় থাকে। হয়তো তারা ভালো স্যালারির চাকরি করে, কিন্তু কিছু বেসিক মানি ম্যানেজমেন্ট না জানার কারণে তারা সেই টাকা ঠিকমতো কাজে লাগাতে পারে না। অন ট্রেডে ট্রেডিং শুরু করুন মাত্র $1। একটু থামুন, মাত্র কাজে লাগাতে পারে না এবং সেই কারণে সত্যিকার ধনী হতে পারে না। এমন বহু মানুষ আছেন যারা সারা জীবনে অনেক টাকা আয় করেছেন, কিন্তু শেষ জীবনে টাকার অভাবে পড়েছেন। আর এর একটা প্রধান কারণই হলো তাদের ফাইন্যান্সিয়াল নলেজ বা আর্থিক শিক্ষার অভাব। অন্যদিকে ধনী বাবা মারা অল্প করে হলেও ছেলে মেয়েদের টাকা পয়সার বিষয়ে সচেতন করে তোলে। বিশেষ করে ব্যবসায়ীরা তাদের সন্তানদের টাকা পয়সার বিষয়ে সচেতন করে তোলেন, কারণ তাদের মাথায় থাকে যে এই ব্যবসা একদিন তার সন্তানকে সামলাতে হবে। কিওসাকি বলেছেন, ফাইন্যান্সিয়াল নলেজের ক্ষেত্রে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্যটা বোঝা খুব জরুরি। তো অ্যাসেট হলো সেই সমস্ত জিনিস যেগুলো থেকে টাকা আয় হওয়ার সুযোগ থাকে, আর লায়াবিলিটি হলো সেই সব কিছু যার কারণে টাকা খরচ হয়। এক কথায়, যেটা থেকে পকেটে টাকা আসে সেটা অ্যাসেট, আর যেটার কারণে পকেট থেকে টাকা যায় সেটা লায়াবিলিটি। যেমন ধরুন, আপনি একটা বিল্ডিং তৈরি করে ভাড়া দিয়ে দিলেন, তাহলে এটা আপনার অ্যাসেট, কারণ এটা থেকে আপনার টাকা আয় হচ্ছে। আর লায়াবিলিটির এক্সাম্পলস যেমন ধরুন গাড়ি কেনা, ফোন কেনা বা লোনের ইএমআই, কারণ এক্ষেত্রে আপনাকে নিজের কাছ থেকে টাকা দিতে হয়। লেখক মনে করেন অনেক সময় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টও ভুল করে অনেক অ্যাসেটকে লায়াবিলিটি এবং লায়াবিলিটিকে অ্যাসেট হিসাবে দেখেন, কারণ বেশিরভাগ বইগুলোতে এইভাবেই লেখা আছে। আর বাস্তব জীবনে বইয়ের অনেক কথাই ভুল প্রমাণিত হয়। যেমন সাধারণত অ্যাকাউন্টেন্সি বা হিসাব বিজ্ঞানে একজন মানুষের অফিসে বা বাড়িতে যদি দামি শো পিস থাকে, তাহলে সেটাকে অ্যাসেট হিসাবে দেখা হয়, কিন্তু সত্যি কথা বলতে এটা অ্যাসেট নয়, এটা লায়াবিলিটি। আবার যেমন ধরুন, মার্বেল পাথরের একটা মূর্তি আপনি যত টাকা দিয়ে বানান না কেন, বেচতে গেলে সেটার অর্ধেক দামও পাবেন না যদি না সেটা অ্যান্টিক ধরনের কিছু হয়। তাই শখের জিনিস কখনোই অ্যাসেট হতে পারে না, এগুলো শুধু জায়গা দখল করে রাখে, এর থেকে কোনো আয় হয় না। অন্যদিকে আপনার যদি একটা ব্যক্তিগত মিউজিয়াম থাকে এবং আপনি সেই মিউজিয়ামে বিভিন্ন ধরনের অ্যান্টিক শোপিস বা মূর্তি রাখেন এবং লোকজন যদি টাকা দিয়ে টিকিট কেটে সেগুলো দেখে, তাহলে সেগুলো অবশ্যই আপনার অ্যাসেট। তাহলে বিষয়টা হলো, যেসব জিনিস থেকে আয় হবে সেগুলোই শুধুমাত্র অ্যাসেট, অন্য সব ধরনের খরচই হলো লায়াবিলিটি। তাই কিওসাকি অ্যাসেট ও লায়াবিলিটির পার্থক্যটা বুঝতে পারার দক্ষতার উপর বেশি জোর দিয়েছেন, কারণ সাধারণ মানুষ যেভাবে অ্যাসেটকে বিচার করে, ধনীরা তেমনটা করে না। একজন মানুষ যদি সত্যিকার ব্যবসায়ীর মতো করে অ্যাসেট আর লায়াবিলিটি আলাদা করতে না পারে, তবে সে সেগুলো ব্যবহার করে ধনী হতে পারবে না। এমন অনেক খেলোয়াড়, লটারি উইনার, আর্টিস্ট ও চাকরিজীবী আছেন যারা নিজের পেশা থেকে বহু অর্থ আয় করার পরও সেই টাকা দিয়ে কিছুই করতে পারেননি। এমনকি অনেকে টাকা পাওয়ার আগে যতটা গরিব ছিল, টাকা পাওয়ার পরে তার থেকে আরও বেশি গরিব হয়ে গেছে। এর প্রধান কারণ তারা টাকাকে কিভাবে কাজে লাগাতে হয় সে বিষয়ে কিছুই জানতো না। লেখকের মতে, টাকাকে কিভাবে কাজে লাগালে সেই টাকা থেকে আরও টাকা হবে, এই বিষয়ে জ্ঞান থাকাটা ধনী হওয়ার জন্য অপরিহার্য। তবে ফাইন্যান্সিয়াল নলেজ পড়াশোনার পাশাপাশি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেও অর্জন করা যায়। যেমন বাবা মা যদি নিজেদের টাকা পয়সা কিভাবে আসসালামু আলাইকুম। এসআইপির ম্যাজিক ফর্মুলা আজ আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি জানেন মাত্র 100 টাকা ইনভেস্ট করেও লাখপতি হওয়া সম্ভব? বিশ্বাস না হলে শুনুন ছোট্ট এই হিসাবটি। ধরুন আপনি প্রতি মাসে 100 টাকা ইনভেস্ট করছেন মিউচুয়াল ফান্ড অথবা ব্লু চিপ শেয়ারে, যেখানে গড়ে 12% রিটার্ন আসে প্রতি বছর। 100 টাকা 1 বছর ইনভেস্ট করলে রিটার্ন আসে 1277 টাকা। 5 বছর ইনভেস্ট করলে আসে 8110 টাকা। আর আপনি যদি 100 টাকা 21 বছরের জন্য ইনভেস্ট করেন, তবে পাবেন 1,04,301 টাকা। আর এটাই কম্পাউন্ডিং ইন্টারেস্টের ম্যাজিক। অল্প অল্প ইনভেস্ট করুন আর সময় কাজে লাগান। তাই এখনই শুরু করুন। আপনি আজ যে 100 টাকা খরচ করছেন, সেটাই আপনার ভবিষ্যতের বড় পুঁজি হতে পারে। ধন্যবাদ। এবং কিভাবে নিজেদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করছেন
তার কিছুটা ছেলেমেয়েদের সাথে শেয়ার করেন, তবে তারা টাকা পয়সার বিষয়ে সচেতন হয়ে উঠবে। সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ থাকলে মানুষ বাজে খরচ করা থেকে বিরত থাকবে। সঠিক ফাইন্যান্সিয়াল নলেজ থাকলে শুধুমাত্র লোক দেখানোর জন্য 1 লাখ টাকা দামের আইফোন কেনার বদলে মানুষ 15-20 হাজার টাকা দামের অ্যান্ড্রয়েড ফোন কিনবে। ধনী মানুষরা ধনী হওয়ার আগে পর্যন্ত বাজে খরচ করে না। যদি কোনো বিলাসী বা শখের জিনিস কেনার ইচ্ছে হয় তবে তারা সেটার জন্য অপেক্ষা করে, আলাদা একটা বাজেট করে টাকা জমায় বা আয় বৃদ্ধি করতে শুরু করে। অন্য খরচের জন্য রাখা টাকা বা ইনভেস্টমেন্টের জন্য রাখা টাকা থেকে কখনোই তারা শখের জিনিস কেনে না। শখ মেটানোর জন্য তারা আলাদা একটা বাজেট করে, এই কারণে তাদের কখনোই টাকা পয়সার টান পড়ে না। আর নিজের মধ্যে এই ধরনের মানসিকতা সৃষ্টির জন্য ফাইন্যান্সিয়াল নলেজ খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে অন্য কেউ যেন আপনার টাকা মেরে দিতে না পারে এবং আপনাকে ভুল বুঝিয়ে টাকা নষ্ট করাতে না পারে, সেই জন্যও ফাইন্যান্সিয়াল নলেজ থাকাটা খুব জরুরি। তাই লেখক কিওসাকি ট্যাক্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, কমার্শিয়াল ল এইসব বিষয়ে যতটা পারা যায় জ্ঞান অর্জনের পরামর্শ দিয়েছেন। নেক্সট, লেসন নাম্বার 3, মাইন্ড ইওর ওন বিজনেস। সাধারণত মানুষ টাকা আয়ের জন্য 2 ধরনের কাজ করে, চাকরি আর ব্যবসা। চাকরি মানে অন্যের জন্য কাজ করা, আর ব্যবসা মানে নিজের জন্য কাজ করা। সাধারণভাবে মনে হয় ব্যবসার থেকে চাকরিতে ঝুঁকি কম, কিন্তু সত্যি কথা বলতে চাকরির ঝুঁকি অনেক বেশি। আপনি যদি শুধু একটা চাকরির ওপরই আর্থিকভাবে নির্ভরশীল হন তবে আপনি সব সময় একটা ভয়ের মধ্যে থাকবেন। চাকরি চলে গেলেই আপনি বিপদে পড়বেন। হাতে যদি জমানো টাকা থাকে সেটাও একসময় শেষ হয়ে যাবে। তাই শুধু টাকা জমালেই নির্ভয় হওয়া যায় না। অন্যদিকে আপনার যদি একাধিক জায়গায় ইনভেস্টমেন্ট থাকে যেখান থেকে নিয়মিত আপনার আয় হচ্ছে, তখন আপনি নির্ভয়ে আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। আপনি যদি চাকরিও করেন তাহলেও চাকরিটা অনেক শান্তিতে করতে পারবেন, ভয় থেকে নয়, কাজ করার আনন্দের জন্য কাজ করতে পারবেন। তাই লেখক বলেন আপনি যে চাকরি করেন না কেন সবসময় স্যালারি থেকে কিছু টাকা আপনাকে আলাদা করে রাখতে হবে এবং একটা ভালো অঙ্কের টাকা জমা হওয়ার পর ইনভেস্টমেন্টের সুযোগ খুঁজতে হবে। এছাড়া আপনার যদি এমন কোনো যোগ্যতা থাকে যেটাকে কাজে লাগিয়ে আপনি এমন কিছু তৈরি করতে পারেন যেটা থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন, তবে চাকরির পাশাপাশি সেই দিকেও মনোযোগ দিন। লেখকের মতে এক্ষেত্রে রিয়েল এস্টেট, বন্ড, মিউচুয়াল ফান্ড, স্টক, ক্রিয়েটিভ কাজের রয়্যালটি যেমন লেখালেখি বা গান, এগুলো একজন চাকরিজীবীর জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। একজন মানুষ যদি চাকরির কাজটা ভালো মতো করে যাওয়ার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও মাথা ঘামায় তবে একটা সময় গিয়ে সে অবশ্যই আর্থিকভাবে স্বাধীন হতে পারবে। অর্থাৎ টাকার জন্য তাকে অন্যের উপর নির্ভর করতে হবে না, আর এটাই ধনী হওয়ার প্রথম লক্ষণ। কিন্তু বেশিরভাগ গরিব ও মধ্যবিত্ত মানুষ মনে করে সুযোগ পেলে তারাও বড়লোক হতে পারবে, কিন্তু সুযোগের অপেক্ষায় থাকতে থাকতে জীবন পার হয়ে যায়। সুযোগ যে তাদের সামনে আছে সেটা তারা বুঝতেও পারে না। নেক্সট, লেসন নাম্বার 4, ট্যাক্সেস অ্যান্ড দ্য পাওয়ার অফ কর্পোরেশনস। গরিব ও মধ্যবিত্ত মানুষরা যখন ট্যাক্স ও অন্যান্য আর্থিক নিয়মের কারণে বিপদে পড়ে, ধনীরা সেই নিয়মকে কাজে লাগিয়ে নিজেদের সম্পদকে আরও বাড়িয়ে তোলে। ধনীদের সাথে গরিব ও মধ্যবিত্তদের একটা বড় পার্থক্য হলো ধনীরা প্রথম থেকেই নিজের সব কিছুর দায়িত্ব নিজের কাঁধে নেয় এবং তারা অন্যকে দোষ দেওয়ার বদলে নিজের সমস্যা নিজে সমাধান করার চেষ্টা করে। ইনকাম ট্যাক্স বেশি হলে মধ্যবিত্তরা যখন সরকারের ট্যাক্স সিস্টেম নিয়ে অভিযোগ করে তখন ধনীরা কিভাবে সেই সিস্টেমের ফাঁক বের করে নিজের ট্যাক্স কমানো যায় সেটা জানার চেষ্টা করে। রবার্ট কিওসাকি লিখেছেন, রিচ ড্যাড রবিনহুডকে ঘৃণা করতেন। মধ্যযুগের এই হিরো ধনীদের সম্পদ লুট করে গরিবদের বিলিয়ে দিতেন। রিচ ড্যাডের ধারণা ছিল রবিনহুড আসলে গরিবদের উপকার করার বদলে ক্ষতি করত, কারণ মানুষের যখন বিনা কষ্টে কোনো কিছু পাওয়ার অভ্যাস হয়ে যায় তখন সে কাজ করতে চায় না। যারা সারা জীবন গরিব থেকে যায় তারা আসলে ভাবে ধনীদের সম্পদ থেকে তাদের দেয়া উচিত। যদিও একদিক থেকে ধনীদের এটা করা উচিত, কিন্তু তাই বলে গরিবদের এটার আশায় বসে থাকা উচিত নয়। অন্যের সাহায্যের অপেক্ষায় বসে থাকার কারণেই মধ্যবিত্ত আর গরিবরা সারা জীবন গরিব আর মধ্যবিত্তই থেকে যায়। একজন মানুষ যে ভবিষ্যতে ধনী হতে চায় তার মধ্যে নিজের কাজ নিজে করার এবং নিজের সমস্যার সমাধান নিজে করার অভ্যাস অবশ্যই থাকতে হবে। একজন ধনী যদি দেখে ট্যাক্স দিতে গিয়ে তার বেশি খরচ হচ্ছে, সে একজন ভালো অ্যাকাউন্টেন্ট অথবা ইনকাম ট্যাক্স লয়ারের পরামর্শ নেবে। সেই সাথে নিজেও বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবে এবং এমন একটা উপায় বের করবে যাতে করে তাকে ট্যাক্স কম দিতে হয়। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে রবার্ট কিওসাকি ট্যাক্স ও আইনের হাত থেকে বাঁচতে কর্পোরেশন তৈরির পরামর্শ দিয়েছেন। কর্পোরেশন হলো এমন একটা ব্যবস্থা যেখানে প্রতিষ্ঠানের নিজস্ব একটা সত্তা থাকবে, অর্থাৎ সরকারের চোখে সে একজন ব্যক্তির মতোই হবে। তার নিজস্ব অ্যাসেট ও ট্যাক্স থাকবে। পার্সোনাল ট্যাক্স ব্যক্তির আয়ের উপর ধরা হয়। যেমন আপনার যদি মাসে 50,000 টাকা আয় হয় তবে সেই পুরো টাকার উপর ট্যাক্স ধরা হবে। অন্যদিকে একটা কর্পোরেশনের ক্ষেত্রে তার সব খরচ বাদ দিয়ে ট্যাক্স ধরা হয়।
যেমন ধরুন, যদি একটা কর্পোরেশন বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের আয় হয় 50,000 টাকা এবং খরচ হয় 20,000 টাকা, তবে 50 থেকে 20 বাদ অর্থাৎ 30,000 টাকার উপর ট্যাক্স ধরা হবে। ধনীরা এই বিষয়টাকে কাজে লাগিয়ে তাদের ট্যাক্স কমিয়ে নেন। এছাড়াও আরও অনেক উপায়ে আইন না ভেঙে কম ট্যাক্স দেয়া যায়। ধনীরা সেই উপায়গুলো কাজে লাগান। তাই এক্ষেত্রে লেখক ট্যাক্সের আইনকে নিজের সুবিধায় ব্যবহার করার মাধ্যমে ধনী আর সাধারণ মানুষের দায়িত্ব নেওয়ার মানসিকতার পার্থক্য তুলে ধরেছেন। সাধারণ মানুষ যেখানে অভিযোগ করে, ধনীরা সেখানে সুযোগ খুঁজে বের করেন। নেক্সট 5 নম্বর লেসনটা হলো দ্য রিচ ইনভেন্ট মানি। লেখকের মতে প্রতিটা মানুষ কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মায়, কিন্তু আত্মবিশ্বাসের অভাব আর ভয়ের কারণে বেশিরভাগ মানুষই নিজের প্রতিভাকে বিকশিত করতে পারে না। বিশেষ করে গরিব বা মধ্যবিত্ত সমাজে সন্তানের বিশেষ প্রতিভাকে নেগেটিভভাবে দেখা হয়। একটা ছেলে যদি ভালো ছবি আঁকে বা ভালো গান গায় অথবা তার অন্য কোনো ট্যালেন্ট থাকে, বাবা মা জোর করে তার ভিতর থেকে সেই ট্যালেন্টকে বিদায় করার চেষ্টা করে, কারণ তাদের মনে হয় এসব করে কিছু হবে না। তারা চায় তাদের সন্তান ভালো করে পড়াশোনা করে একটা চাকরি করুক। আর এই মানসিকতার পেছনে থাকে নিরাপত্তাহীনতার ভয়। কিন্তু বড় কিছু করতে গেলে রিস্ক নিতে হয়। রিস্ক যত বড়, সাফল্য তত বড়। রবার্ট কিওসাকি যখন তার চাকরি ছেড়ে ব্যবসা করার সিদ্ধান্ত নেন, তখন তার নিজের বাবা অর্থাৎ পুওর ড্যাড বিভিন্নভাবে ছেলেকে নিষেধ করেছিলেন। কিন্তু রবার্ট কিওসাকি রিচ ড্যাডের পরামর্শ মতো ঝুঁকি নিয়েছিলেন এবং এতটাই সফল হয়েছিলেন যা পুওর ড্যাড কল্পনাও করতে পারেননি। গরিব ও মধ্যবিত্ত মানসিকতার লোকেরা ঝুঁকি নিতে খুব ভয় পায়। তারা নিজে তাদের কমফোর্ট জোন ছেড়ে বের হতে চায় না এবং নিজের সন্তানদেরও বের হতে দিতে চায় না, কারণ তারা সবসময় নেগেটিভ ফলাফল নিয়ে বেশি চিন্তা করে। তারা মনে করে মানুষ যতই চেষ্টা করুক, ভাগ্যে না থাকলে কিছুই হবে না। অন্যদিকে ধনীরা বিশ্বাস করে যদি কেউ চেষ্টা করে তবে ভাগ্য তাকে সাহায্য করে। অর্থাৎ গরিব ও মধ্যবিত্ত মানসিকতার মানুষজন যে ভবিষ্যতের অনিশ্চয়তাকে ভয়ের কারণ হিসাবে দেখে, ধনী মানসিকতার মানুষরা সেই একই বিষয়কে আশার উৎস হিসাবে দেখে। গরিব ও মধ্যবিত্ত মানসিকতার মানুষ নিজে পরিশ্রম করে টাকা রোজগার করার চিন্তা করে, আর ধনী মানসিকতার মানুষ বুদ্ধি ও শ্রম দিয়ে টাকা উপার্জন করার চিন্তা করে। তারা এমন উপায় বের করার চেষ্টা করে যাতে নিজে না কাজ করেও টাকা আয় করা যায়। এই প্রসঙ্গে লেখক এডুকেশন অর্থাৎ শিক্ষার উপরও গুরুত্ব দিয়েছেন। লেখক বলেছেন, যারা মনে করে শিক্ষা আসলে টাকা রোজগার করার উপায়, তারা কখনো টাকা তৈরি করতে পারে না। লেখকের মতে শিক্ষা হচ্ছে জগৎকে আরো ভালোভাবে বুঝতে পারার ও যে কোনো বিষয় নিয়ে গভীর চিন্তা করে সমাধান বের করার উপায়। একজন শিক্ষিত মানুষ যদি তার শিক্ষাকে টাকা রোজগারের উপায় অর্থাৎ শিক্ষাকে একটা প্রোডাক্ট বানিয়ে ফেলে, তবে সেই শিক্ষার আসল ক্ষমতা সে ব্যবহার করতে পারবে না। অন্যদিকে শিক্ষাকে কাজে লাগিয়ে যে মানুষটা সুযোগ চিনে নেওয়ার এবং সেই সুযোগ ব্যবহার করার চেষ্টা করে, সে ধনী হয়ে ওঠে। একজন মার্কেটিং এক্সপার্ট যদি সারা জীবন মার্কেটিংয়ের চাকরি বা সেই বিষয়ে শিক্ষকতাই করে যায়, তবে সে তার শিক্ষাকে বিক্রি করে শুধু টাকা রোজগারই করলো, কিন্তু শিক্ষাকে ব্যবহার করে টাকা তৈরি করতে পারল না। একইভাবে একজন দারুণ অ্যাকাউন্টেন্ট যদি সারাটা জীবন অন্যের অধীনেই কাজ করে যায়, তবে সে তার শিক্ষাকে নষ্ট করলো, কারণ টাকা কিভাবে তৈরি হয় সেটা অ্যাকাউন্টেন্টদের চেয়ে ভালো কেউ জানে না। ধনীরা প্রথম জীবনে যাই করুক না কেন, এটা তার মাথায় থাকে যে সে একসময় নিজেই টাকা বানাবে, মানে টাকার জন্য সে কারোর উপর নির্ভর করবে না। সে যে চাকরিই করুক না কেন, সেখান থেকে পাওয়া টাকার একটা অংশ সে সবসময় জমিয়ে রাখবে এবং সুযোগ বুঝে ইনভেস্ট করবে। রবার্ট কিওসাকি নিজেও প্রথম জীবনে বেশ কয়েকটি চাকরি করেছেন। শেষ দিকে তিনি একটা ফটোকপি মেশিন কোম্পানিতে কাজ করতেন। একটা সময় তার দারুণ আয় হতে শুরু হলো। সবাই বলতে লাগলো এই কোম্পানিতে তার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কিন্তু রবার্ট কিওসাকি যখন দেখলেন ব্যবসা করার জন্য তার হাতে যথেষ্ট টাকা জমে গেছে, তখন তিনি চাকরি ছেড়ে ব্যবসায় নেমে পড়লেন, কারণ তার টার্গেট ছিল টাকা সৃষ্টি করা, টাকা আয় করা নয়। নেক্সট লেসন নাম্বার 6, ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। অর্থাৎ টাকার জন্য কাজ করার বদলে শেখার জন্য কাজ করুন। যে কোনো শিক্ষা আর দক্ষতা দিয়েই টাকা আয় করে জীবন চালানো যায়, কিন্তু সত্যিকার ধনী হওয়ার জন্য কিছু বিশেষ দক্ষতা ও মানসিকতার প্রয়োজন। লেখক এই প্রসঙ্গে ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষ করা একটা মেয়ের উদাহরণ দিয়েছেন। মেয়েটা পড়াশোনা শেষ করার পর একটা কোম্পানি থেকে সেলসে কাজ করার অফার পায়। তার কাজটা হলো তাকে সরাসরি কাস্টমারদের সাথে দেখা করে প্রোডাক্ট বিক্রি করতে হবে। এই অফার পেয়ে খুশি হওয়ার বদলে সে রীতিমতো অপমান বোধ করলো। এত পড়াশোনা করে মানুষের কাছে গিয়ে প্রোডাক্ট বিক্রি করাটা তার জন্য যোগ্য কাজ বলে মনে হয়নি। লেখক বলেন, এই ধরনের মানসিকতা থাকলে একজন মানুষ কখনোই ধনী হতে পারবে না। আপনি যেভাবেই ধনী হতে চান না কেন, আপনাকে মানুষের সাথে যোগাযোগ করে মানুষের কাছে নিজের আইডিয়া এবং প্রোডাক্টকে গ্রহণযোগ্যভাবে তুলে ধরা শিখতেই হবে। ধনীরা ইমোশনাল চিন্তার চেয়ে প্র্যাকটিক্যাল বা বাস্তবধর্মী চিন্তা বেশি করেন। একজন মধ্যবিত্ত যখন মনে করে যে মানুষের কাছে গিয়ে কিছু বিক্রি করা তার সামাজিক স্ট্যাটাসকে নিচে নামাবে, একজন ধনী মানসিকতার মানুষ এটা চিন্তা করে আজ মানুষের কাছে গিয়ে প্রোডাক্ট বিক্রি করলেও
কাল আমি ধরাছোঁয়ার বাইরে চলে যাব। লেখক বলেন, আপনি যে বিষয়ে পড়াশোনা করেন না কেন তার পাশাপাশি ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট এইসব বিষয়েও দক্ষতা অর্জন করা জরুরি। সেই সাথে তিনি সব ধরনের মানুষের সাথে যোগাযোগ করতে পারার দক্ষতা অর্থাৎ কমিউনিকেশন স্কিলকেও গুরুত্ব দিয়েছেন। লেখকের মতে অনেক মানুষ প্রচুর জ্ঞান ও দক্ষতা থাকার পরও আর্থিকভাবে বড় হতে পারে না, কারণ কিভাবে টাকা বানাতে হয় সেই ব্যাপারে তাদের জ্ঞান খুবই কম। তাই লেখকের মতে যারা ধনী হতে চায় তাদের সবারই উচিত প্রথমে টাকার জন্য কাজ না করে টাকা বানাতে যেসব দক্ষতা লাগে সেগুলো শেখার জন্য কাজ করা। আপনি যত ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যত বড় ডিগ্রি নিয়েই বের হন না কেন, ধনী হতে চাইলে আপনাকে একদম নিচু স্তর থেকে কাজ শেখার জন্য তৈরি থাকতে হবে। আপনি যে চাকরি করছেন সেখান থেকে ইনভেস্ট করার মতো যথেষ্ট টাকা পাচ্ছেন না, আর একটা ছোট কাজ করুন। দরকার হলে ওয়েটার বা এই ধরনের কোনো পার্ট টাইম জব বেছে নিন। লেখক বোঝাতে চান সব ধরনের লজ্জা আর অহংকার বাদ দিয়ে যেটা যখন শেখা প্রয়োজন সেটা শিখতে হবে, তা না হলে সারা জীবন অন্যের টাকা অথবা পেনশনের আশায় বসে থাকতে হবে। লাস্ট এবং লেসন নাম্বার 7, ওভারকাম অবস্ট্যাকলস। লেখকের মতে মূলত 5টি বিষয় মানুষকে ধনী হওয়ার মানসিকতা গড়ে তুলতে বাধা দেয়: ভয়, আত্মবিশ্বাসের অভাব, অলসতা, খারাপ অভ্যাস ও অহংকার। লেখক বলেন, ভয় মানুষের একটা স্বাভাবিক আবেগ। সাহসীরাও ভয় পায়, কিন্তু তারা ভয় পেলেও এগিয়ে যায়, আর ভীতুরা ভয় পেয়ে পিছিয়ে যায়। বড় কিছু করতে গেলে ঝুঁকি থাকবেই, কিন্তু তার জন্য পিছিয়ে গেলে কোনোদিনই বড় কিছু করা হবে না। নেক্সট, আত্মবিশ্বাসের অভাব। যেসব মানুষের আত্মবিশ্বাস নেই তারা নিজের ক্ষমতার ব্যাপারে সন্দেহ করে। আপনি একটা কিছুর ব্যাপারে নাই জানতে পারেন, কিন্তু শিখতে বাধা কোথায়? এমন অনেক মানুষ আছে যারা কোনো একটা প্রোডাক্ট নিজেই খুব ভালো বানাতে পারে, কিন্তু তবুও তারা অন্যের অধীনে কাজ করে। এর কারণ তারা আত্মবিশ্বাসী নয়। অনেকেই হয়তো এমনটা ভাবে, আমি প্রোডাক্ট বানাতে পারলেও মার্কেটিং, ট্যাক্স এসব তো কিছুই বুঝি না। এই ধরনের মানুষদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। মধ্যবিত্তদের মধ্যে এই ধরনের মানসিকতা বেশি দেখা যায়। একজন ধনী মানসিকতার মানুষ যদি দেখে যে সে একটা প্রোডাক্ট বানাতে পারে, তখন ব্যবসা করার জন্য অন্য যেসব জিনিস শেখা দরকার সেগুলো সে শিখতে শুরু করে। সে বিশ্বাস করে প্রয়োজনীয় সবকিছু শেখার মতো ক্ষমতা তার আছে। নেক্সট, অলসতা। লেখকের মতে ধনী হওয়ার মানসিক বাধাগুলোর মধ্যে অলসতা অন্যতম। অলসতার কারণে মানুষ পরিশ্রম করতে চায় না। দক্ষতা থাকলেও সে দক্ষতাকে কাজে লাগায় না। হয়তো কারো যোগ্যতা আছে মাসে 60,000 টাকা আয় করার, কিন্তু অলসতার কারণে সে মাত্র 20,000 টাকা আয় করে। সেই সাথে অনেকেই অলসতার কারণে আজ করব কাল করব করতে করতে নিজের ব্যবসা শুরুই করতে পারে না। যার মধ্যে ধনী হওয়ার সত্যিকার ইচ্ছা আছে সে কখনোই অলসতাকে প্রশ্রয় দেবে না। যে কাজ যতটুকু করা দরকার যখন করা দরকার সে সেইভাবেই কাজ করবে। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবে না। নেক্সট, খারাপ অভ্যাস। লেখকের মতে ধনী হওয়ার পথে আর একটা প্রধান মানসিক বাধা হলো বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস। অনেকেই খারাপ অভ্যাসের কারণে প্রচুর টাকা উপার্জন করেও সেই টাকা ঠিকমতো কাজে লাগাতে পারে না। একজন মানুষের যদি দিনে 100 টাকা বাজে খরচ হয়, মাসের শেষে সেটা 3,000 টাকায় গিয়ে দাঁড়ায়। বেশিরভাগ মানুষই এভাবে নানান বাজে খরচে টাকা নষ্ট করে, আর তার ফলে প্রয়োজনীয় কাজের সময় আর টাকা থাকে না। অহেতুক রেস্টুরেন্টে খাওয়া, অপ্রয়োজনীয় জিনিসের পিছনে টাকা খরচ করা, এইসব অভ্যাসের কারণে একজন মানুষ টাকা জমাতে পারে না। কিন্তু যে টাকা বাজে খরচে নষ্ট হয় সেই টাকা ভালো কোথাও ইনভেস্ট করা যেত। Can we? Woo! Crazy time, but 10 times better crazy. ইনভেস্ট করা যেত। টাকা নষ্ট করা ছাড়াও অকারণেই অনেক রাত অবধি জেগে থাকা, প্রয়োজনীয় কাজ ফেলে রাখা, একটা নির্দিষ্ট ডেইলি রুটিন ফলো না করা, এইসব অভ্যাসও মানুষের ধনী হওয়ার পথে বাধা দেয়। নিজের চেষ্টায় ধনী হতে চাইলে সব ধরনের খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। নেক্সট, অহংকার। অহংকার পতনের মূল, এই কথাটা আমরা সবাই শুনে থাকি। রিচ ড্যাড পুয়ার ড্যাডের লেখক রবার্ট কিওসাকির মতে অহংকার শুধু পতনের মূলই নয়, অহংকার মানুষকে উপরে উঠতে দেয় না। নিজের চেষ্টায় ধনী হতে গেলে অনেক কিছু শিখতে হবে, অনেক অভিজ্ঞতা নিতে হবে, অনেক ধরনের মানুষের সাথে মিশতে জানতে হবে। আপনার হয়তো মাস্টার্স ডিগ্রি আছে, কিন্তু একজন স্কুল স্টুডেন্টও আপনাকে এমন কিছু শেখাতে পারে যেটা সম্পর্কে হয়তো আপনার কোনো ধারণাই নেই। যতক্ষণ না আপনি নিজের ভেতর থেকে সব ধরনের অহংকার ত্যাগ করতে পারবেন ততক্ষণ আপনি কিছু শিখতেও পারবেন না। নিজের চেষ্টায় ধনী হতে চাইলে আপনাকে সবসময় শেখার চেষ্টা করতে হবে, সবার কাছ থেকে শেখার চেষ্টা করতে হবে এবং সব ধরনের মানুষের সাথে মিশতে জানতে হবে। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে উল্লেখ করা এই 5টি মানসিক বাধা আসলে যারা সারা জীবন গরিব বা মধ্যবিত্ত থাকে তাদের সাধারণ বৈশিষ্ট্য। তাই ধনী হতে চাইলে প্রথমেই এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব নিজের জীবন থেকে দূর করতে হবে। রবার্ট কিওসাকি তার রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে ধনী মানুষদের উঁচু করে দেখাননি বা গরিব ও মধ্যবিত্তদের নিচু করে দেখাননি। তিনি শুধু মানসিকতার পার্থক্য তুলে ধরেছেন এবং নিজের মানসিকতা পরিবর্তন করার উপায় বলে দিয়েছেন।
কারণ শুধুমাত্র মানসিকতার কারণেই অনেক মানুষ একদম শূন্য থেকে কোটিপতি হয়ে গেছেন। এই বইটিতে আসলে ধনী বলতে অনেক টাকা পয়সাওয়ালা মানুষকে বোঝানো হয়নি। এখানে এমন মানুষকে বোঝানো হয়েছে যার মধ্যে ধনী হওয়ার মানসিকতা আছে। এই বইয়ে বর্ণনা করা রিচ ড্যাডও প্রথমে ধনী ছিলেন না, কিন্তু তার মধ্যে ধনী হওয়ার জন্য আদর্শ মানসিকতা ছিল। নিজের মধ্যে ধনী হওয়ার মানসিকতা সৃষ্টি করার জন্য আপনাকে কেন ধনী হতে হবে, এই প্রশ্নটার উত্তর খুঁজে বের করা সবচেয়ে বেশি জরুরি। পুয়ার ড্যাড নিজের সন্তানকে বলতেন, তোমাদের জন্য আমি আজ গরিব হয়ে গেছি। অন্যদিকে রিচ ড্যাড নিজের সন্তানকে বলতেন, তোমাদের জন্য আমাকে ধনী হতে হবে। দুজনের পরিস্থিতি এক হলেও দুজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। একজন পরিবারকে দেখছেন বাধা হিসাবে, আর একজন দেখছেন ইন্সপিরেশন হিসাবে। ধনী হওয়ার জন্য আপনাকেও এমন একটা ইন্সপিরেশন খুঁজে নিতে হবে। আপনার ইন্সপিরেশন হতে পারে নিজের বাবা মাকে সুখী করা, অথবা নিজের সন্তানের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়া। যেটাই হোক, সবার প্রথমে আপনাকে একটা স্ট্রং ইন্সপিরেশন খুঁজে বের করতে হবে। এছাড়াও নিজের মনকে শক্ত রাখতে হবে, সবসময় পজিটিভ চিন্তা করতে হবে এবং সাময়িক ব্যর্থতা আসলেও হতাশ না হয়ে কাজ করে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তো এই ছিল রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের কিছু গুরুত্বপূর্ণ লেসন্স। আশা করি এই ভিডিও থেকে এমন কিছু শিখতে পেরেছেন যেটা আপনাকে হেল্প করবে।